আলোচনার শুরুতে আমি একটা গল্প বলবো, অনেকের হয়তো গল্পটা জানা থাকতে পারে। নারীর ক্ষমতার পুরুষের মাথায় বুদ্ধি। জানেন এই গল্পটা কেউ? যদি না যারা জানেন তারা চুপ থাকবেন, আর না জানেন তারা শুনবেন। আমি খুব সংক্ষেপে বলি, যেন সময় কম। নর্মালি অন্যান্য সেশনে একটু লম্বা সময় নিয়ে করা যেত। ট্রেনিং শেষ করার পরে নারী পুরুষ ওখানে আসলে জয়েন্ট ট্রেনিংটা হয়েছিল। আমি শুরুতে যে জিনিসটা বলি যে নারীর আসলে ক্ষমতায়ন বলি, আর নারীর যদি অগ্রসরতার কথা বলি, নারী পুরুষ উভয়কে একসাথে কাজ করতে হবে। যখন ট্রেনিং শেষ করার পরে স্ত্রী তার হাজবেন্ডকে যে ট্রেনিং এর বিষয়বস্তু বলার পরে সে বাজার থেকে একটা ছাগল কিনে নিয়ে আসছে। স্বামী ছাগল কিনে আনার পরে বউতে যেভাবে বলছে ঠিক সেইভাবে তার লালন পালন করছে, সেই ধরনের খাবার দিচ্ছে, সে ধরনের খাবার দিচ্ছে। বউ যেখানে ছাগল বাঁধতে বলে রাতে, সেই নিয়ে রাতে যাও একটা পর্যায়ে ছাগলটা বেচার সময় হয়ে গেছে। তো বউ যেদিন বলছে আজকে ছাগল বেচতে হবে, ওই দিনে আগে নিয়ে গেছে। যে দামে বলছে সে দামের কমে সে বেচে নেই। এখন আনার পরে বলছে যে যেখানে ট্যাঙ্কে রাখার কথা সেই ট্যাঙ্কের ভিতরে রাখা হয়েছে। স্বামীর তাকে প্রশ্ন করা হইলো এরকম ব্যানার বোর্ড থেকে ওই লোককে যে ট্যাঙ্কে যে টাকাটা রাখা হয়েছে চাবিটা কই? এই যে মাজায় সবই নারী, মানে তার স্ত্রীর কথা মতো চলছে। টাকাটাও ট্যাঙ্কে রাখছে কিন্তু চাবিটা নিজের মাজায়। আসলে আমি এখানে আলোচনা আমি অ্যাজ এ জেন্ডার স্পেশালিস্ট, আমি যখন প্রথম জেন্ডার স্পেশালিস্টের ইন্টারভিউ দিতে গেলাম ওয়ার্ল্ড ব্যাংকে, আমি প্রথম লাইফের কথা বলছি, যখন শুরুটা হইলো আমার। কারণ আমি একজন কৃষিবিদ, সামনে যারা বিজ্ঞ লোকজন বসে আছেন, একজন কৃষিবিদ, তার থাকার কথা মাঠে। তারপরে বা চাকরিতে আসলে বেড়ায় জেন্ডার স্পেশালিস্ট, তারপর আবার পুরুষ মানুষ, মানে ম্যাচিংটা কোথায়? যখন আমাকে জিজ্ঞেস করা হলো, আমি প্রথমেই বললাম যে আপনাদের জেন্ডার কনসেপ্টটাই আপনারা বুঝেন না। জেন্ডার কনসেপ্টটা যদি বুঝতেন তাহলে বলতেন না যে পুরুষ কেন জেন্ডার স্পেশালিস্ট। আর তারপরে যদি আপনার কথাকে আমি ধরে নেই, তাহলে এটা আরো বড় ভ্যালু অ্যাড করবে যে একজন পুরুষ নারীর অধিকারের জন্য সোচ্চার হয়ে রাস্তায় নেমেছে। আমি যখন এই জেন্ডার স্পেশালিস্ট হিসেবে জয়েন করলাম, আপনাদের অনেকের আছে আমার রোলটা অনেকটা ভাটাকেষ্টর মতো। ভাটাকেষ্ট সিনেমাটা দেখছেন না? অনেকেই দেখছেন না ভাটাকেষ্ট? আমি কিন্তু রাইফেল রোগ, এই যে যারা ট্রেনিং এ ছিল একজন জানে, আমি বলছি ক্রাইটেরিয়া ডাজ নট ম্যাটার। আমি সবকিছুর উত্তর এককভাবে দিব, আলাদা আলাদা হবে না। আমি বলেছি যে অ্যাসেট প্রজেক্টে যে সমস্ত ভালনারেবল উমেন, ডিস্ট্রিবিউট পিপলস ইনক্লুশনের জন্য তার ক্রাইটেরিয়া আমি দেখবো। আমার কাছে আগে বলেন যে ইয়েস এই লোক ইন্টারেস্টেড, এই উমেন ইন্টারেস্টেড, কিন্তু তার এডুকেশন পারমিট করছে না। যদি প্রতিষ্ঠান প্রধান এবং ইনকামবেন্ট এই দুইজন যদি ঐক্যমত্যে পৌঁছায়, বাকিটুকুন দায়িত্ব আমার। আমি কেন? ক্রাইটেরিয়া কোনো পুরাণ নয়, ওটা চেঞ্জ হবে। যদি চেঞ্জ করতে না পারি তাহলে আমি কেন? ক্লিয়ার মেসেজ। এখানে অনেক উদ্যোক্তা রয়েছেন, অনেক পার্টনার রয়েছেন, আমাদের সবার জন্য একই মেসেজ। যে কোনো উমেন যদি তার ইন্টারেস্ট থাকে তাহলে সে আমাদের এই প্রজেক্টের বেনিফিশিয়ারি হবে। এখানে ইবিটি যখন শুরু হইলো, ইবিটি বন্ধ হয়ে গেল। ইবিটি বন্ধ হয়ে গেলে আমাদের ম্যাক্সিমাম আমার যারা পার্টনার ইন্ডাস্ট্রি লিস্ট আছে, সেই সমস্ত জায়গায় তো আসলে উমেনদের আমার এমপ্লয়মেন্ট বলেন আর সেলফ এমপ্লয়মেন্ট, দুইটার অপশন হচ্ছে আমার ইবিটি। সেটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে হবে কেন? তাহলে যে না অনেক আমি বললাম যে নয়, এটা হতে হবে, বাই এনি মিনস হতে হবে। শুরু হয়েছে, ছোট আকারে হইলেও শুরু হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপরে যে গুরুত্ব দিয়েছে, প্রাইম মিনিস্টার গুরুত্ব দিয়েছে, শিক্ষা মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সবাই, তো কারিগরি শিক্ষার আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল। আপনারা যারা এই সেক্টরে আছেন, আপনাদের যে কোনো সমস্যা প্রজেক্টের ক্রাইটেরিয়ার ভিতরে, গাইডলাইনের ভিতরে যদি হয়,
তাহলে দয়া করে আসেন, অ্যাসেট প্রজেক্টে আসেন, কথা বলেন, কোনো কিছুই অসম্ভব থাকবে না ইনশাআল্লাহ। আর এই প্রসঙ্গ শেষ, প্রজেক্টের আলোচনা শেষ, এবার আমি নারীর এমপাওয়ারমেন্টের এবং স্কিলের আসি। আসলে ঘটনা একটাই, রোল হতে হবে। আপনারা যারা আছেন, আমি একটা কথা বলি, এই ধরনের ডিসকাশন শুধুমাত্র ব্যবসায়িক ইস্যু। আমরা যারা এখানে আসে বক্তব্য দেই, আমরা প্রোটোকলের ইস্যু। আপনারা যারা সামনে বসে শ্রোতা আছেন, আগামী দিনের চিন্তা করেন, চিন্তা করবেন, অ্যাকশন হইতে হবে, ফাটা কৃষ্ণের মতো নয়, হবে না। আর সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য নারীদেরকে এককভাবে যদি আমরা বলি যে তারা এগিয়ে আসবে, তার হবে না। আমরা যারা, আপনারা যারা এই ধরনের অর্গানাইজেশনে কাজ করেন, তারা দয়া করে একটা কাজ করবেন, সেটা হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষকে যাতে এই জিনিস, মেসেজগুলো তাদের কানে পৌঁছায় দেওয়া যায়। আজকে জেন্ডার, আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, জেন্ডার ইকুয়ালিটি বলে যারা আমরা মাথা ফাটিয়ে ফেলছি, মুখে জিগিয়ে তুলছি, জেন্ডার ইকুয়ালিটি ততদিন অর্জন হবে না যতদিন আমাদের ভিতরে ইকুইটির কনসেপ্টটা তৈরি না হবে। আমাদেরকে বুঝাইতে হবে সেই ইকুইটি, ঠিক আছে? একজন নারী সন্ধ্যার পরে বাজার, তার পণ্য বাজারে নিয়ে যাবে, ওই যে একজন বলছিল যে 5 স্টার হোটেল যেতে হবে, আপনাদের প্রেসিডেন্ট বলছে স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না। হ্যাঁ, স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে, যদি যায় ফিরে আসায় ঘরের দরজায় ঢুকতে পারবে কিনা সেই নিশ্চয়তা নেই। এই যে যেখানে আমাদের এই ধরনের মানসিকতা, সেখানে আমরা এখানে শুধু নারীদেরকে ট্রেনিং করাবো, তাদেরকে ভালো ভালো কথা বলবো, কিন্তু সে ইমপ্লিমেন্ট করবে সেই নিশ্চয়তা কোথায়? এই জায়গাতে যে সোশ্যাল সিকিউরিটিটা ইনশিওর করতে হবে। গভর্নমেন্টের সাথে আমাদের পার্টনারশিপে যেতে হবে, নেগোসিয়েশনে যেতে হবে। ওকে, আমরা এই ধরনের কনসেপ্ট নিয়ে আগাচ্ছি, আমরা সমাজের রোল এই, গভর্নমেন্টের রোল এই, সো ইট নিড টু বি এস্টাবলিশড। এই ধরনের দয়া করে আপনারা এই ধরনের প্রস্তাবনাগুলো তৈরি করেন, আমরা সমন্বিতভাবে এটা বাস্তবায়নের চেষ্টা করব। শুধুমাত্র টেবিল ডিসকাশন, প্যানেল ডিসকাশন, কাগজ, পোস্টার, লিফলেট, এইগুলো সীমাবদ্ধতায় আমরা না থাকি, আমরা অ্যাকশন ওরিয়েন্টেড হই। যে দেশের 50% এর বেশি নারী, যে নারীর অবদানের জন্য একটা দেশ এগিয়ে যেতে পারে, আমি তার আর লম্বা আলোচনা করবো না, আরো আলোচনা রয়েছে। আমি শুধু একটা কথা বলি, দেখেন এখানে ম্যাক্সিমাম নারী, তারপরে যে কজন পুরুষ আছেন তারা একটু চিন্তা করে দেখেন, ট্রেনিং এর পরে যদি একটা অনারিয়াম দেওয়া হয় 300 টাকা, পুরুষটা ঘরে রুম থেকে বেরোয়, বন্ধুদেরকে ফোন দেবে, চায়ের দোকানে দোস্ত টাকা পাইছি 300, বাড়িতে যাইতে যাইতে 100 নাই, অ্যাটলিস্ট নাই। আর একজন নারী যখন টাকা পাবে 300, একই ধরলাম, সে বেরোয় চিন্তা করবে ছেলের জন্য একটা কলম কিনতে হবে, ভালো কাগজ, কিছু খাবার, ভালো খাবার কিনতে হবে, সেটা ভালো খাতা চেয়েছিল, তাই নাই স্বামীর জন্য যদি কিছু থাকে 300 প্লাস প্ল্যান করে ফেলবে, কিন্তু টাকা 300-র ভিতরে নেবে। এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব অবস্থা। সেই নারী যার এত সুদূর প্রসারী চিন্তা ভাবনা রয়েছে, তাদেরকে যদি ঘরে বন্দি রেখে, তাদেরকে পর্দার পিছনে রেখে কোনদিন কোন জাতি এগিয়ে যেতে পারবে না। লাস্ট নট বাট লিস্ট, সেটা হচ্ছে এই যে আমরা সুপ্রিম অফিসে যাই, এর জন্য সবচেয়ে বেশি অবদানটা কার? ওই নারী। আমি ঘুম থেকে উঠেই ওয়াশরুমে যাবো, ফ্রেশ হবো, আর আমার বউ কিচেনে চলে যাবে আমাকে রেডি করার জন্য, জুতা রেডি, শার্ট রেডি, প্যান্ট রেডি, এভরিথিং রেডি। সো এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদেরকে কাজ করতে হবে, ক্যাম্পেইন করতে হবে, বড় ধরনের ক্যাম্পেইন করতে হবে, সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। আর যখন এটা আমরা তৈরি করতে পারবো, তখনই আমরা এই নারীর সমস্ত যত যা আছে এই সেক্টর আর ভাগ করা লাগবে না। নারী ইটসেলফ এম্পাওয়ার্ড,
ইটসেলফ এমপ্লয়েড। আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম, আর এই সকল চ্যালেঞ্জ অতিক্রম করে একদিন নারী তার স্বমহিমায় স্বস্থানে ভাস্বর হয়ে উদ্দিন হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের যারা উপস্থিত হয়েছেন সবাইকে আগামী দিনে আমরা সেই অবস্থানে দেখতে চাই। সবাই নিরাপদ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ শহীদুল ভাইকে। আমরা এ পর্যায়ে আমরা ইসিসির সদস্যদের কাছ থেকে কিছু কথা শুনবো এবং এর মধ্যে আজকের আমাদের আলোচনা শেষ হবে। আমাদের ইসিসির সদস্য এখানে রয়েছেন প্যাক্স ট্রেডার্সের প্রতিষ্ঠাতা সিইও মাসুদ রানা মণ্ডল। মাসুদ রানা মণ্ডলের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো যে মাসুদ রানা মণ্ডল ইসিসির সদস্য হয়ে আমরা যে আমাদের যে একটা কনসেপ্ট রয়েছে এন্টারপ্রেনার্স সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমরা বেশি ফোকাস করেছি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে। তো আমরা কি রোল প্লে করতে পারি ইসিসির যারা উদ্যোক্তা রয়েছেন সবাই মিলে, বিশেষ করে সামাজিক দায়বদ্ধতা হিসেবে আমরা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এবং নারীর আজকের যে নারী দিবসের যে স্লোগান রয়েছে জাস্টিস এবং রাইটস, এসব নিয়ে সেক্ষেত্রে কিভাবে আমরা কন্ট্রিবিউট করতে পারি, এই প্রসঙ্গে আপনার ভাবনা কি যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ। চমৎকার এই আয়োজন, শিল্পীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নারী দিবসের এই আয়োজনকে। আসলে আমি যে একজন ব্যবসায়ী হবো এটা আমার কল্পনা ছিল না। আমি কালচারাল লাইনের লোক ছিলাম, সেখান থেকে সরাসরি একদম কর্পোরেট লেভেলের একটা ব্যবসা শুরু করা আমার জন্য শুধু মানে অনেক চ্যালেঞ্জেস ছিল। তো সেই কাজটা অনেক সহজ হয়েছে এই ছোট্ট একটি অ্যাসোসিয়েশন বা অর্গানাইজেশন যদি বলি আমরা, এন্টারপ্রেনার কোঅপারেটিভ সেন্টার। এখান থেকে আমার যাত্রা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত প্রতিদিন না হলে অন্তত সপ্তাহে 2-1 বার করে আমাদের যে যারা মেম্বার আছেন এবং যারা আমরা একসঙ্গে কাজ করছি তাদের সাথে আমার প্রয়োজনে যোগাযোগ করতে হয়। তো এই জন্য এই সেন্টারটি অবশ্যই একজন ব্যবসায়ীর জন্য প্রয়োজন, বিশেষ করে নেটওয়ার্কিং এর জন্য। বিজনেসের ক্ষেত্রে নেটওয়ার্কিংটা একদমই মানে প্রথম সারিতে থাকে। আপনি যেই লেভেলের ব্যবসায়ী হোক, এখন প্রয়োজন হচ্ছে ভালো নেটওয়ার্কিং। তো সেটা আমি পেয়েছি, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসিসির প্রতি। আর আরেকটা বলা হয়েছে যে নারীর প্রতি আমাদের দায়বদ্ধতা বা আমাদের করণীয় কি। নারীরা আসলে আমরা চাই যে আমরা একসাথে এগিয়ে যাই। আমি যত নারীর সাথে কাজ করেছি আমার কর্মজীবনে এবং আমি ঘরে, আমি আমার থেকে তাদেরকে আমি পেছনে দেখি, তারা আমার সাথেই বা আমার সমপর্যায়ে কাজ করে যাচ্ছে। অতএব আমি চাইবো যে তারা আমাদের মতো করে, আমার মতো করে বা আমার চেয়ে আরো ভালোভাবে এগিয়ে যায়। আমি এইভাবে এগিয়ে যাওয়ার জন্য যে সহযোগিতাটা দরকার, আমি চাইবো যে ইসিসি থেকে যেন সেই সহযোগিতাটা করা হয় এবং কিছু পদক্ষেপ নেওয়া হয়। মহসিনা আপা আছেন, দীর্ঘদিন হলো তিনি কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে, ওনারও অনেক অভিজ্ঞতা এবং তিনিও কাজ করছেন এবং তাদের মতো এই অভিজ্ঞ লোকদের সাথে চলতে পেরে এবং আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। সুজিতা আছেন, তুষার ভাই আছেন, আমি না বললেও তারা আমার খোঁজ খবর নেয় যে আমি কি করছি, কখন কেমন এগিয়ে যাচ্ছি, কতটুকু পিছিয়ে পড়ছি। আমার যারা কম্পিটিটর আছে তারা তাদের অবস্থানটাও আমাকে জানাচ্ছেন। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়ার, আমি কৃতজ্ঞ তাদের প্রতি। আর আজকের এই আয়োজনটা চমৎকার লেগেছে সারাদিন ব্যাপী। যদিও ঈদের আগে আমার জন্য একটু আজকের সময়টা বের করা আমার জন্য একটু কষ্টকর ছিল, তারপরে আমি বলবো যে চমৎকার ছিল এবং ভালো হয়েছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মাসুদকে। আমরা এখন চলে যাই যে ইন্টারমিডিয়েট প্রতিষ্ঠাতা সিইও সুজিত দাস আমাদের জানাবেন ইসিসির গল্প এবং আসলে আমরা নারীর ক্ষমতায়নের পেছনে কিভাবে কন্ট্রিবিউট করেছি বা করছি সে প্রসঙ্গেও আলোচনা করবেন।